বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুভ নববর্ষ, বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। আমাদের সমস্ত দর্শক শুভানুধ্যায়ীদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকুন, নতুন বছর সকলের ভালো কাটুক। আর এই নতুন বছরের মধ্যেই আমরা পুরনো বছরের শেষ দিনে এই প্রতিবেদন করছি, রেকর্ডিং যখন করছি, তখন একদিকে যখন চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকা তারা চাকরি ফিরে পাবেন কিনা সে আশা নিয়ে আন্দোলন করছেন, অন্যদিকে আরেকদিকে আমরা দেখছি যে বহু মানুষ রাস্তায় নেমেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওয়াকফ আইনের বিরুদ্ধে। ওয়াকফ এখন বিল নেই, ওয়াকফ আইন হয়ে গেছে, সেই আইনের বিরুদ্ধে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন, কোথাও কোথাও তা ঠিকঠাক হলেও বেশ কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুর্শিদাবাদ, মালদহের বেশ কিছু জায়গায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত, আধা সেনা নামানো হয়েছে। ভাঙড়ে আমরা দেখেছি যে সারাদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ভ্যান উল্টে দেওয়া হয়েছে, মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শিয়ালদাতেও আইএসএফ এর একটি প্রতিবাদ সভা সেখান থেকে যাওয়ার কথা ছিল, সেখানেও আহ একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। সেভাবে খুব একটা কিছু হয়নি, কিন্তু ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন প্রশ্ন হলো, বিভিন্ন জায়গায় এর নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু বছরের প্রথম দিনে এই অনুষ্ঠানটা করা, যে আমরা যেভাবে দেখছি যা উত্তপ্ত হচ্ছে বিভিন্ন জায়গায়, সকলের কাছেই আবেদন যে অনেকেই হয়তো এই আন্দোলনে অংশ নিচ্ছেন, কিন্তু এই যে ওয়াকফ আইন, ওয়াকফ বিল সংসদে পাশ হলো, রাজ্য দুটো রাজ্যসভা এবং লোকসভা এবং রাজ্যসভা, সেই সঙ্গে রাষ্ট্রপতি সই করে বিলটিকে আইনে পরিণত করেছেন। তো কি আছে এই বিলে সংক্ষেপে যদি আমরা একটু বলি, যে ওয়াকফ কি? ওয়াকফ, যার অর্থ হচ্ছে সম্পত্তির হাত বদল। অর্থাৎ ভারতে যদি কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে সম্পত্তি দান করেন, তখন সেটাকে বলে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে। যে কাজের জন্য এটি দান করা হচ্ছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না, এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না। অন্যভাবে যদি বলা যায়, ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়, গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই একটা অনুরূপ সংস্করণ হচ্ছে ওয়াকফ। এখন ভারতের পার্লামেন্টে গত সপ্তাহ দুয়েক আগে উত্তপ্ত তর্ক বিতর্কের পর মুসলিম ওয়াকফ সংসদে বিলটি পাশ হয়েছে। তারপর গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে, তার পুরো পদ্ধতিটা এখন বদলে যেতে চলেছে। এবং এই বিলটি নিয়ে পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভা এবং তারপরে রাজ্যসভায় বিলটি নিয়ে ভোটাভুটি হয়েছে, বিতর্ক হয়েছে, ভোটাভুটি হয়েছে। তারপরে রাজ্যসভাতে সেই বিল পাস হয়েছে, লোকসভাতেও পাস হয়েছে। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে সই করে সম্মতি দিয়েছেন, ফলে এটি একটি আইনে পরিণত হয়েছে। এখন কি আছে, ওই মূলত বললাম যে দেশ জুড়ে শত শত কোটি ডলার মূল্যের যে যাবতীয় সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ পরিচালনা করা হবে, তার পুরো পদ্ধতিটাই বদলে যেতে চলেছে। এই বদলটা কি, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত, শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালো কাটুক। একদম সরাসরি প্রশ্ন, আমরা চারদিকে যা দেখছি, যেভাবে এই ওয়াকফ বিল নিয়ে প্রত্যেকদিন কোথাও না কোথাও একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রশাসনের উপরে চাপ, মানুষ রাস্তায় নামছেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। মুর্শিদাবাদ, মালদাতে বেশ কিছু ঘটনা ঘটেছে, দু একজন মানুষের প্রাণও গেছে। কিন্তু যেটা প্রশ্ন, আমরা যেটা দেখেছিলাম সিএ সময়, অনেকে সিএ খায় না মাথায় দেয়, সেটা যেমন জানতোই না। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম তাদের প্রতিক্রিয়া।
তো তেমনি এই ওয়াক অফ বিল, এটার পেছনে কি কোনো চক্র কাজ করছে? সেটা তো রাজনৈতিক বিষয়, কিন্তু আমার প্রশ্ন যে এই ওয়াক অফ বিল, এই বিলটা কি আছে এতে, কেন মানুষের এত ক্ষোভ, এটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, দেখুন, ওয়াকআপ নামটা শুনেই হয়তো বোঝা যাচ্ছে যে মানে, এটা মুসলমানদের নিয়েই। এবং আগের বারের যে আইনটা ছিল তাতে মুসলমান ওয়াকআপ অ্যাক্ট এই নামেই ছিল, যে 1995 সালের অ্যাক্ট, তাতে এরকম নাম ছিল। তো ওয়াকআপ ব্যাপারটা হচ্ছে যে একটা আহ মুসলমানরাই আল্লাহর কাছে কিছু তাদের দান করতে চায়, আল্লাহর কাছে সমর্পিত যে বা তাদের আহ, মানে অ্যাকুমুলেটেড ওয়েলথের অংশ, সেটাই হচ্ছে ওয়াকাফ। আপনারা জানেন জাকাত, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে জাকাত করতে হয়, যে একটা আয়ের একটা অংশ আল্লাহকে কাছে দিতে হয় যাতে করে গরিবের জন্য ইত্যাদি। এটা হচ্ছে আল্লাহর কাছে এটা দেওয়া হচ্ছে যাতে করে উদ্দেশ্য গরিব মানুষরা যাতে তার সুবিধা পেতে পারে। যিনি এটা দান করেন তাকে বলে ওয়াকফি। আর যেহেতু আল্লাহ কোনো এক্সিস্টিং বডি নয়, তাকে তো দেখা যায় না, সুতরাং মুতওয়ালি যিনি এটাকে ম্যানেজ করেন তার নাম হচ্ছে মুতওয়ালি, যিনি আল্লাহর প্রতিনিধি হয়েই ধরা যেতে পারে, তিনি এটাকে পরিচালনা করছেন, মুতওয়ালি। তো ভারতবর্ষে এটা সুলতানের, যখন সুলতান পিরিয়ড ছিল তখন কোনো একজন সুলতান, তো মুঘলদের আসার আগে এক সুলতানরা ছিল, তো তারা মুলতান প্রদেশে এই ধরনের করেছিল যে আহ, সেখানকার যে যে জামা মসজিদ আছে তার জন্য তারা দাম দিয়েছিল। এবং তার থেকেই এরপরে সেটা মানে জনপ্রিয় হয়। আর এইভাবে ওয়াকফ প্রপার্টি, এটা সব মুসলমান দেশে আছে এরকম নেই। আমি জানি এটা টার্কিকে সবাই ফলো, টার্কিতে এটা নেই, লিবিয়াতে নেই, এবং অনেক অনেক মুসলমান দেশে এগুলো নেই। সব দেশে ওয়াকফের যে ব্যবস্থা যেটা আমাদের দেশে আছে, সেটা যে অন্য দেশে আছে তা নেই। তো এটা চলছিল। সম্পত্তি আল্লাহর নামে জমা নিয়ে যা পারছিল দিচ্ছিল। এবং তারপরে এক সময় ব্রিটিশরা এটাকে ব্যাড আইন বলে বাতিল করে দেয়। তারপরে ব্রিটিশরা দেখে যে মুসলমানদের সংখ্যাও যথেষ্ট রয়েছে, তাদের চটালে চলবে না, তাই তারপর তারাও একটা আইন তৈরি করে এবং সেখানে ওয়াকআপ জিনিস ব্যাপারটাকে নিয়ে আসে। আচ্ছা, না আমি আহ, আমি আমি এইখানটা একটু বলছি, অর্থাৎ আরবি ভাষায় আমরা যেটা জানি, ওয়াকফ আরবি ভাষায় ওয়াকাফা বলা, যার অর্থ হচ্ছে সম্পত্তির হাত বদল। অর্থাৎ ভারতবর্ষে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকেই বলছে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয় কেন্দ্র এবং জমি, সবকিছুই থাকতে পারে। এবং যে কাজের জন্য সেটা দান করা হচ্ছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যাবে না। এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না। অন্যভাবে বললে, অর্থাৎ ভারতে মুসলিম সমাজের মধ্যে যেটাকে দেবত্ব সম্পত্তি বলে গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই একটা অনুরূপ সংস্করণ হলো ওয়াকফ, তাই তো রাজেদা? হ্যাঁ, ঠিকই ঠিকই তাই, ঠিকই তাই, এবারে আমার ঠিকই প্রশ্ন তাই। যে এই যে এটা তো আমরা, আপনি সংক্ষেপে বললেন, আমরাও সেটা ব্রিফ করলাম, কিন্তু এই যে নতুন যে আইন, যেটা নিয়ে এত সমালোচনা, এত আলোচনা গত কয়েক বছর ধরে, এটা সংসদে হয়েছে, জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছে, সেখানে প্রচুর প্রশ্ন এসছে, প্রচুর দল, ভারতবর্ষের যতগুলো স্বীকৃত রাজনৈতিক দল, তাদের নানা প্রশ্নের উত্তর খণ্ডন করা হয়েছে সেই কমিটির। অনেক কিছু হয়েছে, তারপরে সেটি লোকসভা, তারপরে রাজ্যসভা এবং পরে রাষ্ট্রপতি সই করার পর সেটা আইনে পরিণত হয়েছে। তো এই আইনে কি আছে? হ্যাঁ, দেখুন, আইনটি যেটা হচ্ছে যে একটা ইউনিফাইড ম্যানেজমেন্ট অফ দ্য প্রপার্টি, এটা যে ধরনের ওয়াকফের নামে যে সমস্ত প্রপার্টি গুলো রয়েছে সেটা কিভাবে ম্যানেজ করা হবে স্টেট লেভেলে এবং সেন্ট্রালি, এবং যে সমস্ত কারা এটাকে দান করতে পারবে। এতকাল যেটা ছিল যে যে কোনো মুসলমান বললেই হ্যাঁ, সে দান করতে পারে, সে যা কোনো প্রপার্টি ইচ্ছে করলে দান করতে পারে।
এবং এটা ঘটে গেছিল যে নবাব, মনে করুন কোনো এক নবাব, আহ, সে পুরো গ্রাম ওয়াকআপ করে দিয়ে গেল। কিন্তু সেখানে হিন্দুরাও থাকে, তার ফলে তারা মহা বিপদে পড়েছে। এরকম অনেক ব্যাপার ছিল যে আমি আমার নিজের প্রপার্টি ছাড় নয়, অন্য অন্য প্রপার্টি আমি দান করে দিয়ে যাচ্ছি। কেউ দেখছে না যে সে প্রপার্টিতে আসল মালিক কিনা, সরকারি সম্পত্তি হচ্ছে কিনা। এই সমস্ত নানান জটিলতা ছিল, এবং এবং স্বচ্ছতাও ছিল না, এবং সেটাকে কোর্টেও নিয়ে যাওয়া যেত না। এবং বিতর্কিত একটা ধারা ছিল 40 নম্বর, সেখানেতে যে কোনো প্রপার্টিকেই হ্যাঁ কেউ মানে দান করার অধিকার থাকতো। এখন যেটা করে দেওয়া হয়েছে, যে কোনো মুসলমান পারবে না। সে 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলমান, তাকে দেখাতে হবে যে 5 বছর ধরে সে মুসলমান আছে। 1 নম্বর, সে তার নিজের জমি দান করতে পারবে, এটা অন্য কোনো জমি সে দান করতে পারবে না। এটাই হচ্ছে যে মেন ব্যবহার করেছে। এবং এর সঙ্গে যেটা রয়েছে যে সরকারি সম্পত্তি যেগুলো অধিগৃহীত হয়েছে, বহু জায়গায় বহু সম্পত্তি অধিগৃহীত হয়ে গেছে, বুঝেছেন। ওরা বলছে এটা আমাদের সম্পত্তি, হ্যাঁ ত্যান, এরকম ঘটছে। এখন সেইগুলো যেটা বলা হচ্ছে, প্রমাণ দাখিল করতে হবে, এবং সরকার এখানে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর সেটা দায়িত্ব নেবে, সে তারপরে হ্যাঁ সরকারি সম্পত্তি সরকারকে ফিরিয়ে দেওয়া হবে, এরকমই তারা বলছে। এবং যে রাজ্যগুলোতে ওয়াকআপ ট্রাস্ট থাকবে, সেন্ট্রালি একটা কাউন্সিল থাকবে, তারা এই সমস্তগুলো পর্যালোচনা করবে। সেখানে মুসলমান ধর্মের মানুষ থাকবেন, কিন্তু অন্যরাও, এবং মুসলমানদের মধ্যে যারা প্রান্তিকী মুসলমান আছেন, যেমন আমাদের দেশে আগা খানি আছেন, বোরা আছে, শিয়া সুন্নি সবাইকেই নিয়ে রাখতে হবে, মেয়েদেরও রাখতে হবে। এবং একই সঙ্গে যে মেয়ে ছাড়া, ছাড়া মুসলমান ছাড়া অন্যদেরও রাখতে হবে। এবং ঘটেছে কি আপনাকে বলি, এই যে জমি, এটা বলা হচ্ছে যে এটা ওয়াকা প্রপার্টি ইত্যাদি, তার ফলে যেটা দেখা গেছে যে প্রচুর মানে মুসলমান নয় এদেরও জমি নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন তার ফলে তারা সেগুলোকে অভিযোগ করেছে। এবং যে ধরনের অভিযোগ মাইনরিটি, এগুলো তো মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কাছে যে প্রায় 41,000 মতন কেস আছে। আচ্ছা। তার মধ্যে 9,000 মুসলমান অভিযোগ করেছে, প্রায় 32-33 হাজার হচ্ছে অন্য ধর্মের মানুষ করেছে। তার প্রচুর অভিযোগ আছে, প্রচুর মানুষের জমি এভাবে নিয়ে নেওয়া হয়েছে। মনে করো আমি মুসলমান, আমি আপনার জমি নিয়ে বললাম, আমি আপনার জমিটা বললাম যে আমি দান করছি, বুঝেছেন। অনেকটা এই ধরনের ব্যাপারই ঘটেছিল। এবং সেটাকে আর কোর্টে যাওয়া যাবে না, ব্যাস গেল, হ্যাঁ যার যার ঘটেছে। এইটার একটা নিরসনের চেষ্টা, এবং দেখা গেছে প্রায় প্রায় ধরুন বলা হচ্ছে যে রেল এবং ইন্ডিয়ান আর্মির পরেই মানে ওয়াকফের মানে এত জমি আছে ভারতবর্ষে। কোনো রেভিনিউ নেই, বুঝেছেন। এরা কোনো রেভিনিউ মানে সরকারকে খুব একটা দিতে পারে না। সাচার কমিটি বলেছিল যে এই যা ওয়াকফের প্রপার্টি আছে, একটু রিফর্ম করলে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বছরে রেভিনিউ আসতে পারে, বুঝেছেন। এটা তা ওয়াকফ সাচার কমিটিও জানিয়েছিল। এবং এই যেটা দেখা যাচ্ছে যে এদের যে ইয়ে আছে মানে ল্যান্ড আছে, এটা হচ্ছে যে কয়েক লক্ষ একর ল্যান্ড আছে, যার ভ্যালুয়েশন কয়েক লক্ষ কোটি, বুঝেছেন, হিউজ টাকা। সেইগুলো দেখা যাচ্ছে যে মুতুয়ালিরা কারাপ্ট, মুতুয়ালিরা নানানভাবে দেখা যাচ্ছে যে ঠিক মতন, হ্যাঁ কে মুতুয়ালি হবে সেটা তো তার যোগ্যতা কি, তার স্বেচ্ছাচারিতা, বহু ক্ষেত্রেই দেখা গেছে এগুলো রয়েছে। এখন এইগুলো থেকে সরকার অনেক পরিবর্তন আনতে চাইছে, যাতে করে সুনির্দিষ্টভাবে যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেগুলো কোথাও রেকর্ডস নেই, সার্ভে নেই, ডিজিটালি কোথাও খুব একটা রাখা নেই। তার ফলে সম্পত্তিগুলো মানে অন্যরা ভোগ করা, ব্যাপারটা হচ্ছে ওয়াক অফ হয়ে গেলে মানে তার নিজের নামে হয়তো ট্রান্সফার হচ্ছে, ভোগটা সে করে নিচ্ছে নানানভাবে, সেখানে সে বিজনেস পত্র করছে, বা জমি জমা অন্য নানান ব্যবহার করছে, এমনকি ফ্ল্যাট তৈরি করেও সে ছাড়ছে বা ইত্যাদি, এগুলো নানান ঘটছে। মানে সোজা কথায় ওয়াকআপের মানে আল্লাহর নামে সমর্পিত যে সম্পত্তি, যেগুলো সাধারণ গরিব মানুষের মানে ব্যবহারে লাগার কথা, সেটা ঘটছে না। কিছু কতিপয় মানুষ, তারা যারা ক্ষমতাশীল, তারাই এটাকে ভোগ করছে। এটা একটা অনাচার ঘটছে। এই জিনিসটা কেবল আমাদের সংবিধানে কোথাও বলা নেই যে ওয়াকআপ জিনিসটাকে আমাদের আলাদা করে দেখতে হবে। এটা যেহেতু ইন্ডিয়ান প্র্যাকটিস, কাল পার্লামেন্টের আইন করেই 1995 সালের আইন, যেটা তাতে 40 নম্বর ধারা আছে, এটা এসেছে।
এবং এটা সুপ্রিম আমাদের দেশ পার্লামেন্টই সংশোধন করেছে তার ভালো ব্যবহারের জন্য। এবং সেখানে যে ট্রাইব্যুনাল আছে সেখানে আগে যারা থাকতো সবই মুসলমানদের থাকতো, এবং মানে সেলফ ক্লেম যারা তাদের মধ্যে যারা ল মুসলমান ল সম্বন্ধে অভিহিত তাদের রাখা হতো। কারণ মুসলমান ল সম্বন্ধে অভিহিত যারা অভিজ্ঞ সেরকম সেভাবে মানে তার ডিগ্রি আছে, তার পড়াশোনা আছে, কোয়ালিফিকেশন, সেটা দেখা হতো। এখন সেগুলোকে বাদ দিয়ে জজেদের যাকে রাখা হচ্ছে। সুতরাং হ্যাঁ, এমন ভাবে রাখা হচ্ছে যে অনেক ট্রান্সপারেন্সি আসে। হয়তো বেশ কিছু দেখা যাবে যে চলছে, মানে প্রত্যেক দিন কোনো আইন তৈরি হয় তাতে ত্রুটি বিচ্ছুটি ধরা পড়ে, এই নয় যে আইন পারফেক্ট আইন তো সব কখনো এক চান্সে হয়। হুম। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার পরিবর্তন করে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। তো একটা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, যেটা 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 পরিবর্তনের প্রয়োজন ছিল। এই নয় যে এখনকার সরকারই এটা চাইছে, এর আগেও মানে এর থেকেই শুরু হয়েছে। পার্লামেন্টে বহুবার ওয়াকফ প্রপার্টি নিয়ে আলোচনা হয়েছে। 2008-এও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল, হ্যাঁ, তারা তাহলে চর্চা করেছিল। এবারে রায়দা, তাহলে হ্যাঁ, আমি 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 একদম শেষ প্রশ্ন, যে আমরা মোটামুটি জানলাম যে ওয়াকফ মানে বিলটাতে কি আছে। আপনি একদম ঠিকঠাক জায়গাটাই বলেছেন। একটা অস্বচ্ছতা ব্যাপার ছিল, সেটাকে একটা স্বচ্ছতার জায়গায় আনা, এবং এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়েরই একটা মানুষেরই উন্নয়নের কাজে লাগবে বলে সেখানে বিলে বলা হয়েছে, এবং তার থেকে যা রেভিনিউ আসবে বা যাই হোক। এখন এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা বহু অভিযোগ ছোটবেলা থেকেই শুনে এসেছি। আমরা বাম জামানাতে দেখেছিলাম সাচার কমিটি রিপোর্ট তৈরি হয়েছিল, তাতেও প্রচুর এই রাজ্যের প্রচুর অনিয়ম ধরা পড়েছিল, অনেক কিছু। কিন্তু সেই সাচার কমিটি রিপোর্ট কি মানা হয়েছে জানি না। মানে তারপরে বামফ্রন্ট সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলছে, কি অবস্থা। এখন প্রশ্ন হলো যে এই যে বিলটা পাস হওয়ার পরে বা আইনটা পাস হওয়ার পরে যে এতদিন সময় পাওয়া গেল, জেপিসিতে গেছিল বিলটি, আলোচনা হয়েছে, বিভিন্ন দল তাদের মতামত রেখেছে, এটা নিয়ে কোর্টে মামলাও হয়েছে আইন হওয়ার পরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন এই উত্তেজনা, বিশেষ করে দেশের অন্যান্য রাজ্যেও হচ্ছে, বিক্ষোভ হচ্ছে নিশ্চয়ই, গণতান্ত্রিক অধিকারে বিক্ষোভ সকলেই দেখাতে পারে, কিন্তু যেভাবে আমাদের এই রাজ্যে বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে, এর পেছনের মূল কারণটা কি বলে মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন, যেহেতু মুসলমানদের প্রপার্টি নিয়েই কথা হচ্ছে, কেন হ্যাঁ অন্যরা এটা নিয়ে কথা বলবে, এইটা একটা ভুল বোঝানোর চেষ্টা চলছে। এটাতে মুসলমানদের প্রপার্টি কেউই মানে হিন্দুরা বা অন্যরা কেউ ভোগ করতে পারবে না, সেটা তাদেরই দাম। যেগুলো অবৈধভাবে সরকারি সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে সেগুলো সরকার নিয়ে নেবে, এটা তো স্বাভাবিক, সরকারি সম্পত্তি নেওয়া নেওয়া যায় না। সুতরাং সেইটাই খালি রয়েছে এখন। এটা একটা আতঙ্কবাদীরা, মৌলবাদীরা তারা সক্রিয়। বাংলাদেশে যখন আইএসআই যখন ঢুকেছে, দেখলেন একটা নির্বাচিত সরকারকে তারা ফেলে দিয়েছে। মৌলবাদ কিভাবে এগিয়েছে, তারা অরক্ষিত পশ্চিমবঙ্গের যে অরক্ষিত এলাকা আছে 450 কিলোমিটার, সেখান দিয়ে ঢুকে পড়ছে। এবং ঢুকে পড়ে তারা নানানভাবে আতঙ্কের চেষ্টা করছে, ওয়েট করছে কি কি ইস্যু নিলে মানুষের মনটাকে পাওয়া যায়। মুসলমানদের মধ্যে তারা ধর্মভীরু মানুষ, তাদের একটা বড় অংশকে বলা যায় দেখো তোমাদের ধর্ম আক্রান্ত, তোমরা পথে নাও। এবং এই সারা বোকার মতন কিছু কিছু মানুষ পথে নামছেন, এবং একই সঙ্গে তাদের সঙ্গে আতঙ্কবাদীরা যাদের হাতে অস্ত্র শস্ত্র ট্রেনিং আছে তারা নেমে তারা চলে আসছে। এবং যেভাবে দেখুন মুর্শিদাবাদে তারা ফার্স্টে টার্গেট করলো, সেটা সেখানকার বাংলার উল্টো। বাংলা হিন্দুরা 70%, 30%, এটা আমরা জানি, কোনো একজন এমএলএ সেটা বলেছিল। ওখানে সেটা হিন্দুরা 30%, মুসলমানরা 70%। এবং এখানে বিরাট এলাকা আছে যেটা অরক্ষিত এলাকা। মুসলমান মালদার বিরাট মুর্শিদাবাদ মালদার বিরাট অংশ অরক্ষিত আছে। সেখান দিয়ে আতঙ্কবাদীরা ঢুকে পড়ছে, ঢুকে পড়ে নানানভাবে সেখানকার সাধারণ মানুষদেরকে তারা উত্তেজিত করছে। উত্তেজিত করলেই ব্যাস হয়ে গেল, এটা মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, হিন্দুরা কেড়ে নিচ্ছে, চলো এইসব ভাঙাভাঙি করি। এখন যেটা ঘটলো আপনি দেখবেন যে সিএএ নিয়ে যেটা তৈরি হয়েছিল সেটা কেন্দ্রীয় প্রপার্টি তারা ভাঙাচুরি করেছে, রেলের সম্পত্তি ভেঙেছে, কেন্দ্রের আইন ছিল। তারা যে পুলিশের সম্পত্তি ভেঙেছে, রাজ্যের সম্পত্তি ভেঙেছে, এরকম দেখা যাচ্ছিল না। এবারে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যে রাজ্যের তাদের বিভিন্ন রাজ্যের প্রচুর প্রশাসনিক। সম্পত্তি ভেঙে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। পুলিশের ভ্যান বিশেষ পুড়িয়ে করে দিয়েছে, পুলিশ পুলিশের যে ভ্যান। আক্রান্ত হচ্ছেন পুলিশরা। হুম। সরকারি সম্পত্তির মধ্যে দেখা যাচ্ছে যে
আগে যেটা আমরা সিএ এর সময় দেখেছিলাম যে কেন্দ্রের অর্থাৎ রেলের সম্পত্তি বা এগুলোকে টার্গেট করা হয়েছিল, এবারে কিন্তু দেখা যাচ্ছে বিডিও অফিস, পুলিশের গাড়ি, পুলিশের ভ্যান, থানা, এরকম বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, তো এর পেছনে কি এখন কোনো কারণ আছে এই? এই জন্য এবার দেখুন তৃণমূল কংগ্রেসের শাসক দল তাদেরও মানে নেতাদেরও করছে, এমএলএরা আক্রান্ত হয়েছেন বলছেন, হুম, এমপিটাও আক্রান্ত হয়েছে বলছেন। এগুলো আমরা আগে দেখিনি। সুতরাং বোঝা যাচ্ছে যে এক ধরনের আতঙ্কবাদী যারা মানে পশ্চিমবঙ্গের যে নির্বাচিত সরকার তাকে উৎখাত করা, ভারতবর্ষে নির্বাচিত সরকার তাকে উত্তপ্ত করা, এরকম কোনো একটা তাদের উদ্দেশ্য, যে কোনো ভাবেই তারা অশান্তি কি করে ছড়িয়ে দেওয়া যায়, এটাই তারা বেসিক্যালি চাইছে। এবং যথেষ্টই সফল। এটা বলা যায় যে এর পেছনে একটা বড় প্ল্যান রয়েছে নিশ্চয়ই, রাজ্য সরকার কেন্দ্র সরকার নাহলে আহ, সত্যি সত্যি তো আমরা যেটা এর আগে দেখেছিলাম আমরা সিএ এর সময়ে, কিন্তু এটা পুরো মানে রাজ্য সরকার আক্রান্ত দুই মানে রাজ্য এবং কেন্দ্র দুজনকেই অ্যাটাক করছে। এই জায়গা থেকে আহ, আমাদের আবেদন যে আপনারা সকলে সংযত থাকুন, একটু ভালো করে দেখুন, বুঝুন, জানুন নিজেরা। এই ওয়াক অফ আইন নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই অধিকার আছে আন্দোলন করার, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, কিন্তু যেভাবে আন্দোলনটা অন্য বিপথে চলে যাচ্ছে সেটা যেন না হয়। দেশের নিরাপত্তার প্রশ্ন, রাজ্যের নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িত, সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নতে জড়িত। আর বাংলার সংস্কৃতি চিরকাল যেটা ছিল যে হিন্দু হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ, সত্যি তো আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। কোথাও যেন এই সম্প্রীতিটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সম্প্রীতি বজায় রাখা শুধু প্রশাসন নয়, আমাদের প্রত্যেকের কর্তব্য। তাই সকলের কাছে আবেদন যে আপনারা অবশ্যই আসুন, দেখুন ওয়াকফ বিল কি, এবং এটা নিয়ে মামলাও হয়েছে, নিশ্চয়ই সেটা আদালত বিচার করবে যে এর মধ্যে সত্যি সত্যি কোনো মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কি না। কিন্তু সংযত থাকুন, সবার কাছে শান্তি বজায় রাখুন, এটাই আমাদের আবেদন। ধন্যবাদ রেজাদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।